আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সমস্যা কি? হ্যাঁ, আমার চুল টানছিলে কেন তৎসাল মেয়ে? ভয়টা তরতর করে বেড়ে গেল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আমতা আমতা করে অগোছালো কণ্ঠে জ্যোতি বলল, কই, মোটেও আমি আপনার চুল টানছিলাম না। শোভনের পাল্টা প্রশ্ন। তাহলে কি করছিলে? কোনো উত্তর খুঁজে পেল না জ্যোতি, বলতে ইচ্ছে করলো, আমার স্বামীর চুল আমি ছুঁয়েছি, তাতে আপনার কি? কিন্তু গলা পর্যন্ত কথাটি এসেই আটকে গেল, বলতে পারল না। শোভন আর কিছু বলল না, পূর্বের ন্যায় জ্যোতিকে ধরে বসে আছে। কিছুক্ষণ নীরবতার পর জ্যোতি প্রশ্ন করল, রাতে বারান্দায় ঘুমিয়েছেন কেন? এমনি একটু বসেছিলাম, কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল ছিল না। ও। জ্যোতিকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো। জ্যোতি তার দিকে তাকালো, ভ্রুজোড়া কুঁচকে শোভন বলল, উঠছো না কেন? নাকি আমার কোলে বসেই সূর্যোদয় দেখতে চাইছো? লজ্জায় জ্যোতির চোখে মুখে রক্তিম আভা ফুটে উঠল। দ্রুত শোভনের কোল থেকে উঠে কিছুটা দূরে সরে গেল। ঘরে যেতে যেতে বলল, নিজেই তো জোর করে বসালেন, এখন আবার নিজেই এসব বলে অপমান করছেন। শোভন উত্তর দিল না, সেও ঘরে চলে এলো। জ্যোতি বিছানায় বসলো। শোভন বলল, লাইট নিভিয়ে দিলাম, শুয়ে পড়ো। শুনবো না। কেন? মৃদু হেসে জ্যোতি উত্তরে বলল, ঘুম যখন ভেঙেই গেছে আবার শোয়ার কি দরকার? আর 1.5 ঘন্টা পর তো ফজরের আজান হবে। তো আর কি, তুমি বরং বসে থাকো, এইটুকু সময় না হয় আমি ঘুমাই। আপনিও ঘুমাবেন না? শোভন চমকালো, বলল, মানে? জ্যোতি আহ্লাদি স্বরে বলল, চলুন না, আজ আমরা একসঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়ি। কোনো প্রতিক্রিয়া করল না শোভন। সুইচ বোর্ডের কাছ থেকে বিছানায় এসে বসলো, বলল, যাও তবে উজু করে এসো। উৎফুল্ল হয়ে উঠল জ্যোতির মন, ঠোঁটের হাসি আরো প্রশস্ত হলো। বসা থেকে উঠে গেল, বাথরুমের দিকে যাওয়া ধরল। গম্ভীর কণ্ঠে পেছন থেকে শোভন বলল, বাসি কাপড় যে বদলে উজু করতে হয়, এখন তাও কি শিখিয়ে দিতে হবে? জিভে কামড় দিল জ্যোতি, বলল, মনেই ছিল না। আলমারি থেকে কাপড় নিয়ে বাথরুমে ঢুকলো। মেঝেতে দৃষ্টি স্থির রেখে বসে আছে শোভন। খানিকক্ষণ সময় নিয়ে বের হলো জ্যোতি। শোভন যেতে যেতে বলল, জায়নামাজ বিছাও, আমি উজু করে আসছি। এবার শোভন চলে গেল অজু করতে। জ্যোতি দুটি জায়নামাজ বিছিয়ে অপেক্ষা করতে লাগলো শোভনের জন্য। শোভন অজু করে বের হলো বাথরুম থেকে। তারপর দুজন একসঙ্গে জায়নামাজে দাঁড়ালো নামাজ পড়ার জন্য। একেবারে ফজরের নামাজ শেষ করে দুজনে জায়নামাজ থেকে উঠেছে। আজ আর হাঁটতে বের হয়নি শোভন। জ্যোতি চা বানিয়ে নিয়ে এলো। বাহিরে মৃদু ঠান্ডা বাতাস। বারান্দায় গাছগুলো একবার বামে তো আরেকবার ডানে হেলে দুলে বেড়াচ্ছে। শোভনের হাতে চায়ের কাপটা দিয়ে পাশেই বসলো জ্যোতি। কিছুক্ষণ পর বলল, ঘরে বাজার প্রায় শেষ হয়ে গেছে। কথাটি কর্ণকুহরে পৌঁছাতেই বিরক্তিতে ভ্রুচুরা কুঁচকে গেল শোভনের। এই বাজার করাটাই তার ভালো লাগে না। শোভন যখন একা থাকতো তখনও তাকে বাজার অথবা রান্নাবান্না নিয়ে কোনো চিন্তা করতে হয়নি। বুয়া এসে সব রান্না করে দিয়ে যেত, যা লাগতো তা দারোয়ানকে বলে দিত, দারোয়ান গিয়ে বাজার করে নিয়ে আসতো, আর শোভন শুধু মাস শেষে টাকাটাই দিত। শোভন প্রশ্ন করল, আজকের দিন যাবে? মনে হয় না। চা খেয়ে উঠে গেল শোভন। মানিব্যাগ পকেটে ভরে যেতে যেতে বলল, দরজা লাগাও, আমি বাজারে যাচ্ছি। জ্যোতি দরজা লাগানোর জন্য পেছন পেছন এলো। শোভন দাঁড়িয়ে পড়ল। কিছু একটা মনে পড়েছে। পেছন ঘুরে জিজ্ঞেস করলো, কি মাছ আনবো? আচ্ছা, আপনার যা ইচ্ছে নিয়ে আসুন। তা বললে তো হবে না। তুমি কোনটা খাও কোনটা খাও না আমি কি তা জানি? আমি সব ধরনের মাছই খাই, তাই আপনার যা ইচ্ছা আপনি নিয়ে আসুন। ঠিক আছে, দরজা লাগাও। শোভন চলে যেতেই দরজা আটকে দিল জ্যোতি। জায়দা খাতুনকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আগের থেকে অনেকটাই সুস্থ তিনি। জ্বর কমে গেছে। শম্পা শাশুড়িকে নিজ হাতে সকালের নাস্তা করাচ্ছে। অস্পষ্ট স্বরে জায়দা খাতুন শুধালেন, জ্যোতিষ কি খবর? শম্পা স্মিত হেসে উত্তর দিল, ভালো মা। মনে মনে শান্তি পেলেন জায়দা খাতুন। সন্তানের ভালো থাকার খবরে সকল পিতামাতার মনই প্রশান্ত হয়ে যায়। জায়দা খাতুনের ক্ষেত্রেও তাই ঘটেছে। বাজার হাতে বাড়ি ফিরল শোভন। জ্যোতির হাতে বাজারের ব্যাগ দিয়ে নাস্তা করে নিল। তারপর অফিসে যাওয়ার জন্য তৈরি হতে গেল। অফিসের ব্যাগ কাঁধে ঘর থেকে বের হতেই জ্যোতি এগিয়ে এলো। ছাতাটা সামনে ধরে বলল,
আজ মনে হয় বৃষ্টি হবে, ছাতাটা সাথে নিয়ে যান, কাজে লাগবে। ছাতাটা নেওয়ার মোটেও ইচ্ছা ছিল না তার, কিন্তু স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আর না করতে পারল না শোভন। অগত্যা ছাতাটা জ্যোতির হাত থেকে নিয়ে ব্যাগে ভরল। যেতে যেতে বলল, আসছি, আমার জন্য অপেক্ষা করতে হবে না, রাতে ঠিক সময়ে খেয়ে নিও। জ্যোতি মাথা নাড়িয়ে শোভনকে এগিয়ে দিল দরজা পর্যন্ত। তারপর শোভন যেতেই দরজা আটকে চলে এলো। সকাল থেকে আকাশটা মেঘলা, মৃদু ঠান্ডা বাতাস বইছে, মনে হয় বৃষ্টি হবে। ছোট বালতিতে করে পানি এনে মগের সাহায্যে গাছে পানি দিতে লাগলো জ্যোতি। গোলাপ গাছে গোলাপের দুটো কলি ধরেছে। যত্ন সহকারে গাছে পানি দিয়ে বারান্দার গ্রিল ধরে দাঁড়ালো। আকাশটা দেখতে খুব সুন্দর লাগছে। জ্যোতির চুলগুলো উঠছে বাতাসে। বাম হাতের আঙুল দিয়ে সামনে আসা চুলগুলো কানের পিছনে গুজে দিল। কিছু একটা ভেবে জ্যোতির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। দ্রুত সেখান থেকে রান্নাঘরে চলে গেল। ছোটবেলায় মাকে দেখত, বৃষ্টি হলে কিংবা আকাশ মেঘলা হলেই চাল ডাল সহ ঘরে যা থাকতো তা দিয়েই খিচুড়ি রান্না করত, আর তারা দুই ভাই বোন মিলে মজা করে তা খেত। অনেকদিন হলো খিচুড়ি খাওয়া হয়নি। জ্যোতিও আজ খিচুড়ি রান্না করার কথা ভাবল। রান্নার আয়োজন শুরু করে দিল। শোভন অফিসে এসে পৌঁছেছে। নিজের ডেস্কে বসে ফাইল ঘাঁটতে লাগলো। সাজেদ আজ আর অফিসে আসেনি। কাজের মধ্যে তনিমার ডাক পড়ল। শোভন তনিমার ক্যাবিনে গেল। প্রশ্ন করল, ম্যাম, কেন ডেকেছিলেন? তনিমা পূর্ণ দৃষ্টিতে শোভনের দিকে তাকালো। এই চাহনিটা দেখলেই বেশ বিরক্ত লাগে শোভনের। অবশ্য মাঝে মধ্যে সবকিছুতেই তার বিরক্তি কাজ করে। তনিমার এমন দৃষ্টি আর নীরবতায় আলগোছে দীর্ঘশ্বাস ফেলল শোভন। মাঝে মাঝে ইচ্ছে করে রেজিগনেশন লেটার এনে তনিমার মুখের উপর ছুঁড়ে মেরে কড়া কয়েকটা কথা বলে চলে যেতে। নির্ঘাত স্যালারির পরিমাণটা একটু বেশি এবং বাদবাকি সব সুযোগ সুবিধা আছে, তাই এই দুঃসাহসিক কাজটি করতে পারে না। তনিমা মনোযোগ দিয়ে শোভনকে দেখছে। শোভন তার মনোযোগ নষ্ট করে দিয়ে বলল, আপনি নিশ্চয়ই আমাকে দেখার জন্য এখানে ডাকেননি, কাজের কথা বললে ভালো হতো। তনিমার ডান ভ্রু উঁচিয়ে বলল, কাজের জায়গা এটা, কাজের জায়গা আপনাকে দেখার জন্য ডাকতে যাব কেন? তাহলে প্রশ্নের উত্তর না দিয়ে তাকিয়ে আছেন কেন? লজ্জা পেল তনিমা। নিজেকে ধাতস্থ করে বলল, আপনার কথার চক্করে আসল কথাটাই তো ভুলে গেছি। এখন আপনি যান, পরে মনে পড়লে না হয় আবার ডেকে আনবো। শোভনের মেজাজ বিগড়ে গেল। যেতে যেতে বিড়বিড় করে বলল, হ্যাঁ, আমি তো আপনার বাবার অফিসের কামলা, যখন তখন শুধু ডাকবেন। শোভন যেতেই তনিমা মুচকি হাসল। শোভন চেয়ারে এসে বসল। নিঃশব্দে বলল, সারা জীবন শুনে এলাম অফিসের পুরুষ বসরা তার মেয়ে অধস্তনদের দিকে নাকি নজর দেয়, সারাক্ষণ বিরক্ত করে, কিন্তু এখানে তো সব উল্টো ঘটছে, যত সব। দুপুরের ব্রেক দিতেই শোভন তার চেয়ার ছেড়ে উঠে নামাজ পড়তে চলে গেল। অফিসে পুরুষ এবং নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে। নামাজ শেষ করে লাঞ্চ করে চেয়ারে এসে বসলো শোভন। মোবাইল হাতে নিতেই জ্যোতির কথা মনে পড়ল তার। কন্ট্যাক্টে গিয়ে জ্যোতির নাম্বারটির দিকে দৃষ্টি স্থির করে ভাবল, কল কি দিব নাকি দিব না? দ্বিধাদ্বন্দ্বে ভুগতে লাগলো শোভন। শুকনো ঢোক গিলল সে। জোরে একটা নিঃশ্বাস ফেলে বলল, নিজের বউকে ফোন দিতে এত ভাবনা কিসের? বউয়ের খোঁজ নেওয়াই একটা দায়িত্বের মধ্যে পড়ে, আর এই দায়িত্ব তো আমাকে পালন করতেই হবে। মন থেকে সব দ্বিধা ঝেড়ে ফেলে জ্যোতির নাম্বারে কল দিল শোভন, কিন্তু কলটা রিসিভ হলো না। বাজতে বাজতেই কল কেটে গেল। কপালে চিন্তার ভাঁজ পড়ল তার। আবারও কল দিল, অথচ এবারও রিসিভ হলো না। বেশ কয়েকবার চেষ্টা করার পর একই অবস্থা। রান্না শেষে গোসল করে এসে নামাজ আদায় করছে জ্যোতি। এখন জায়নামাজে বসে কোরআন তেলাওয়াত করছে। মোবাইল সাইলেন্ট করা, বিছানায় পড়ে আছে। এদিকে মুহূর্তেই শোভনের মনে নানান চিন্তা হানা দিল। জ্যোতি ঠিক আছে তো? কল ধরছে না কেন? কি হয়েছে? কাউকে ফোন করে যে জানতে পারবে তারও তো উপায় নেই। ব্রেক টাইম শেষ। যে যার মতো কাজ করতে বসে পড়ল, কিন্তু শোভন কিছুতেই কাজে মন দিতে পারছে না। স্ত্রীর চিন্তায় মশগুল হয়ে আছে। কিছুক্ষণ পর উঠে গেল শোভন। এই চিন্তা নিয়ে আর বসে থাকা যাচ্ছে না। ছুটি নিয়ে অফিস থেকে বের হয়ে গেল। বাড়ি থেকে অফিসের দূরত্ব 15 মিনিটের মতো হবে। প্রায় দিন ধীর পায়ে হেঁটে বাড়ি ফিরে সে, কিন্তু আজ আর হাঁটতে ইচ্ছে হলো না। যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যাবে ততই শান্তি। একটা রিক্সা থামিয়ে তাতে উঠে গেল। কয়েক মিনিটেই পৌঁছে গেল বাড়ির সামনে। রিক্সা ভাড়া মিটিয়ে এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে উঠল উপরে। কলিং বেল বাজানোর কথা ভুলেই গেল চিন্তার চক্করে। জোরে জোরে দরজায় করাঘাত করতে লাগলো। জ্যোতি সবে খেতে বসেছে।
দরজার করাঘাতের শব্দে হাত ধুয়ে উঠে গেল। এগিয়ে যেতে যেতে বলল, কলিং বেল রেখে এইভাবে কে দরজা ধাক্কাচ্ছে? লুকিং হলে চোখ রেখে শোভনকে দেখে ঠোঁটে হাসি ফুটে উঠল। সঙ্গে সঙ্গে কিছুটা চমকেও গেল। সবে মাত্র 3:30 বাজে, এখনই অফিস ছুটি? দরজা খুলে দিল জ্যোতি। স্ত্রীকে দেখে ভেতরের উথাল পাতাল ঝড় থামল, দুশ্চিন্তা কমল। কিছু বলার জন্য জ্যোতির ঠোঁট জোড়া প্রসারিত করতেই শোভন তাকে সেই সুযোগ না দিয়ে নিজেই পাল্টা প্রশ্ন